হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে গুড আফটারনুন। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তরপ্রদেশ স্টেট 2019 সালে উত্তরপ্রদেশ স্টেটে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে সিডিপি অর্থাৎ চাইল্ড সাইকোলজি থেকে যে 30টা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো তোমাদেরকে তুলে ধরবো। যে প্রশ্নগুলো কিন্তু একদম পরীক্ষার মতন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আসার মতনই প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন। তো তোমরা কিন্তু এই লেভেলের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো, আর প্রত্যেকে কিন্তু ক্লাসটা মন দিয়ে করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো জিনিসটা রিভিশন হয়ে যাবে। আর তোমাদের আশা করছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ভালো লাগবে। চলো প্রত্যেকে লাইক করে দাও ক্লাসটা, আর চলো প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেনের প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন বলছে ভয়েস মডিউলেশন ডিউরিং টিচিং ইজ দ্য এক্সাম্পল অফ, পঠনের সময় ভয়েসের যে মডিউলেশন মানে কি জানো? মডিউলেশন মানে হচ্ছে আমি যখন কথা বলবো তখন কথা বলা অনেক সময় আমার জোরে হবে, অনেক সময় কথা বলা খুবই নিম্ন স্বরে হবে, এটাকে বলছে মডিউলেশন। ঠিক আছে? যখন কোনো শিক্ষক মহাশয় ক্লাসরুমে পড়াবেন তখন তার যে ভয়েস, তার যে আওয়াজ, সেটা মডিউলেশন হবে। অর্থাৎ কখনো উঁচু গলায় কথা বলবেন, কখনো নিচু গলায় কথা বলবেন, কোনো সময় মিডিয়াম গলায় কথা বলবেন। তিনি কেন করবেন? অপশন নাম্বার এ, স্কিল অফ স্টিমুলাস ভ্যারিয়েশন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের উদ্দীপক দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের স্টিমুলাস দেওয়ার জন্য। অপশন নাম্বার বি, স্কিল অফ ক্লোজার মানে কি? বন্ধ করার জন্য বা কাছাকাছি নিয়ে আসার জন্য। অপশন নাম্বার সি, স্কিল অফ রিইনফোর্সমেন্ট, শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা রিইনফোর্সমেন্ট করার জন্য। অপশন নাম্বার 4, স্কিল অফ ইন্ট্রোডাকশন। বলে ফেলো কী হবে অ্যান্সার। একদম সঠিক আনসার অপশন নাম্বার এ, স্কিল অফ স্টিমুলাস ভেরিয়েশন। জিনিসটা বোঝো, ধরো কোনো একজন শিক্ষক মহাশয় ক্লাসরুমে পড়াচ্ছেন, হঠাৎ করে শিক্ষক মহাশয় যদি তার কথা বলা বন্ধ করে দেয়, তার মানে কি? তার মানে প্রত্যেকটা শিক্ষার্থী তার স্যারের দিকে অ্যাটেনশন হয়ে যাবে। তাহলে শিক্ষক মহাশয় কথা বলতে বলতে কেন চুপ করে গেল? প্রত্যেকটা শিক্ষার্থী দেখবে তাদের যে গল্প করছো সে গল্পটা অফ করে দিয়ে স্যারের দিকে তাকিয়ে থাকে। তার কারণ হচ্ছে ওটা একটা স্টিমুলাস প্রোভাইড করছে। আবার অনেক সময় দেখবে যে স্যার কোনো সময় উচ্চ স্বরে কথা বলছেন, কোনো সময় নিম্ন স্বরে কথা বলছেন, তার মানে শিক্ষার্থীরা যাতে তার পড়াশোনার প্রতি বা স্যারের প্রতি অ্যাটেনশন নিয়ে আসতে পারে সেইটাকে প্রোভাইড করার জন্য। অর্থাৎ শিক্ষক মহাশয় তার ভয়েসের মডিউলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের স্টিমুলাস দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ ভ্যারিয়েশন অফ স্টিমুলাস। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। দেখো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য এলিমেন্ট অফ কমিউনিকেশন প্রসেস। তাহলে কমিউনিকেশন প্রসেস মানে বুঝতে পারছো, যোগাযোগ। অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ায় নিচের কোনটি এলিমেন্ট বা উপাদান নয়? বাংলাতে লিখে দিচ্ছি, দেখে নাও। বলছে মিডিয়াম মানে মাধ্যম, রিইনফোর্সমেন্ট, ফিডব্যাক, আর একটা হচ্ছে ইন্টারাকশান। দেখো তোমার সঙ্গে আমি যোগাযোগ করতে চাইলে আমার সবগুলোই প্রয়োজন। একটা মিডিয়াম প্রয়োজন, সেটা মিডিয়াম হতে পারে টেলিফোন, হতে পারে মোবাইল ফোন, হতে পারে কোনো চিঠির মাধ্যমে হতে পারে, বা আমি সরাসরি তোমার সঙ্গে গিয়ে কথা বললাম, সেটা হতে পারে। অর্থাৎ মিডিয়াম ছাড়া কিন্তু কোনোভাবেই আমরা অন্য কারোর সঙ্গে কমিউনিকেশন করতে পারবো না। তারপরে চলে আসি ফিডব্যাক। দেখো আমি যখন তোমাকে কোনো কিছু একটা বলবো, তুমি তো তার পরিপ্রেক্ষিতে আমাকে ফিডব্যাক দেবেই, তাই না? তাহলে ফিডব্যাক কিন্তু অবশ্যই থাকবে। তারপর চলে আসি ইন্টারাকশান মানে ভাব বিনিময়। আমি শুধু যে কথা বলে যাব, তুমি যে আমাকে কথা বলবে না, সেটা তো হয় না। অর্থাৎ যখন আমি কোনো কিছু বলবো তুমিও তার পরিপ্রেক্ষিতে কিছু না কিছু বলবে, সেটাকে বলছে ইন্টারাকশান। তারপরে চলে আসো রিইনফোর্সমেন্ট। দেখো কমিউনিকেশন করার জন্য কিন্তু কোনো রকম রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয় না, তাই সঠিক আনসার অপশন নাম্বার বি। ওকে, তাহলে আমরা এখানে ডিটেলসে একটু পড়ে নিই। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে এলিমেন্ট অফ দ্য কমিউনিকেশন প্রসেস, অর্থাৎ যোগাযোগের কী কী উপাদান থাকতে পারে। প্রথমত হচ্ছে কমিউনিকেটার, যে সেন্ডার, যে কথা বলবে তাকে কি বলবো আমরা? কমিউনিকেটার। যেমন আমি একজন কমিউনিকেটার, কারণ আমি কথা বলছি, তোমরা শুনছো, আমি সেন্ডার। আর কমিউনিকেটিভ আর রিসিভার, মানে তোমরা শুনছো আমার কথা, তার মানে তোমরা হচ্ছে রিসিভার, মানে হচ্ছে তোমরা গ্রাহক। আমি হচ্ছি দাতা আর তোমরা হচ্ছে গ্রাহক। আর কি বলছি, আমি যে কথাগুলো বলছি, ঠিক আছে, সেই কথাগুলো হচ্ছে মেসেজ, তোমরা প্রত্যেকে জানো। আর তারপরে চলে আসো মিডিয়াম অফ কমিউনিকেশন চ্যানেল। অবশ্যই একটা চ্যানেলের প্রয়োজন, তাই না? আমি কিসের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি? ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি, অর্থাৎ ইউটিউব এখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। তারপরে রিয়াকশান বা ইন্টারাকশান, এই যে তোমরা এখন কমেন্ট বক্সে আনসারগুলো করছো, এগুলো কি? এগুলো সবই ইন্টারাকশান বা রিয়াকশান দিচ্ছ। আর ফিডব্যাকটা কি? ফিডব্যাকটা তোমরা পরে আমাকে জানাবে যে বাহ
স্যার খুব ভালো ক্লাসটা হয়েছে, বা স্যার ক্লাসটা ভালো হয়নি, বা তোমরা বলবে স্যার ক্লাসটা পচা হয়েছে, স্যার ক্লাসটা বুঝতে পারিনি। তোমরা তো আমাকে কিছু না কিছু ফিডব্যাক দেবে, সেটা হচ্ছে ফিডব্যাক। তাহলে এখানে আমরা কী কী জানলাম, যে একটা এলিমেন্ট অফ কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী থাকবে, কমিউনিকেটর থাকবে, আর রিসিভার থাকবে, মেসেজ থাকবে, মিডিয়াম থাকবে, আর রিঅ্যাকশান বা ইন্টারাকশান থাকবে, আর সঙ্গে থাকবে আমাদের ফিডব্যাক। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। বাইরে কিন্তু অনেক আওয়াজ, কারণ আমি যে পরিবেশে থাকি, বিলং করি, বা আমি যেখান থেকে তোমাদের ক্লাসগুলো করাই, সেখানকার এনভায়রনমেন্টটা সত্যি ক্লাস নেওয়ার মতো এনভায়রনমেন্ট না, কিন্তু তার মধ্যে থেকেও আমি তোমাদেরকে চেষ্টা করছি পরীক্ষার জন্য উপযুক্ত ক্লাসগুলো প্রোভাইড করা। একটু হয়তো বাইরের আওয়াজগুলো তোমাদের ডিস্টার্ব করছে, কিন্তু তবুও চেষ্টা করো ক্লাসটা করার, ঠিক আছে। কারণ সমস্ত বাধা অতিক্রম করেই কিন্তু আমাদেরকে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন বলছে, হুইচ অ্যাপ্রোচ ইজ সুইটেবল ফর দ্য এডুকেশন অফ মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। অর্থাৎ দেখো বাংলায় লেখা আছে, মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোনটি উপযুক্ত পদ্ধতি। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা মানসিক প্রতিবন্ধী তাদেরকে তুমি কিভাবে পড়াবে। অপশান নাম্বার এ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান, মানে স্বতন্ত্র নির্দেশনাবলী, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীকে তুমি আলাদাভাবে তাদের কেয়ার প্ল্যান করবে, তাদের জন্য তুমি আলাদা আলাদা শিক্ষা পদ্ধতি নির্বাচন করবে, তাদের জন্য তুমি আলাদা আলাদা লেসন প্ল্যান তৈরি করবে। এগুলোকে বলছে কি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। অপশান নাম্বার বি হাই লেভেল কারিকুলাম, তুমি তাদের জন্য উচ্চ স্তরের কিছু পাঠ্যক্রম নিয়ে আসবে। এটা তো একদম ভুল। যারা মেন্টালি মানে রিটার্ডেশন বা মেন্টালি ডিসঅর্ডার রয়েছে, তাদেরকে তুমি যদি উচ্চ ক্লাসের কোনো পাঠ্যক্রম দাও, তাহলে তারা কি পড়তে পারবে? পারবে না। অপশান নাম্বার সি বলছে ইনরিচমেন্ট অ্যাপ্রোচ, তোমার যে পড়ানোর যে অ্যাপ্রোচটা রয়েছে, পদ্ধতিটা রয়েছে, আরও বেশি সমৃদ্ধ করতে হবে। তাহলে ইনরিচমেন্ট অ্যাপ্রোচ কাদের জন্য? যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট বা যারা হচ্ছে তোমার গিফটেড স্টুডেন্ট, তাদের জন্য এটা নয়। আর অ্যাক্সিলারেশন অ্যাপ্রোচ মানে কি? অ্যাক্সিলারেশন কথাটা বোঝো, এটা আমাদের 2017 সালে এখান থেকে টেটে কিন্তু প্রশ্ন এসেছিলো। অ্যাক্সিলারেশন অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে, ধরো কোনো একটা মেধাবী শিক্ষার্থী রয়েছে, ঠিক আছে, সে দারুণ দুর্দান্ত রেজাল্ট করেছে, সে ক্লাস 2-এ পড়ে, কিন্তু ক্লাস 3-র ম্যাথ ইংলিশ সব পারে। তখন সে আর কি মনে করলো যে এই ছেলেটাকে আমি ক্লাস 3-তে ভর্তি করব না, সরাসরি ক্লাস 4-এ উঠিয়ে দেবো। এই যে একটা মেধাবী শিক্ষার্থীকে বা একটা গিফটেড স্টুডেন্টকে মানে পরবর্তী ক্লাসে না পড়িয়ে উচ্চ ক্লাসে তাকে মানে উঠিয়ে দিলাম, এটাকে বলছে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিচের কোনটি সঠিক নয়। অপশান এ বলছে শিখন হলো আচরণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া, একদম কারেক্ট। আমরা জানি যে শিখনের ফলে মানুষের আচরণের পরিবর্তন ঘটে, একদম কারেক্ট। অপশান বি বলছে শিক্ষা একটি লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া, একদম কারেক্ট। অপশান নাম্বার সি বিকাশ একটি পরিমাণগত প্রক্রিয়া, আর অপশান নাম্বার ডি বৃদ্ধি একটি জৈবিক প্রক্রিয়া। কী হবে আনসার? তোমরা প্রত্যেকে জানো অপশান নাম্বার সি, কারণ ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে একটি পরিমাণগত ও গুণগত দুটোই, কিন্তু বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র পরিমাণগত। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো, বিশেষ ক্ষেত্রে শিশুর নির্দিষ্ট ক্ষমতা ও নির্দিষ্ট সম্ভাবনাকে আমরা কি বলবো। ধরো কোনো একটা শিক্ষার্থী মানে গান করতে খুব ভালোবাসে, বা কোনো একটা শিক্ষার্থী ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, বা কোনো একটা শিক্ষার্থী নাচ করতে খুব ভালোবাসে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফিল্ড বা কোনো একটা পার্টিকুলার দিকে যখন কোনো শিক্ষার্থীর বিশেষ দক্ষতা থাকবে, তাকে আমরা কি বলবো? ভ্যালু, ইন্টারেস্ট, অ্যাপটিটিউড আর মোটিভেশন। তখন আমরা সেটাকে কি বলবো? অপশান নাম্বার সি অ্যাপটিটিউড। বোঝা গেল তাহলে কি? অ্যাপটিটিউড বলতে কি বোঝায়? যখন কোনো শিক্ষার্থীর কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে বা নির্দিষ্ট ক্ষেত্রে তার বিশেষ ক্ষমতা থাকবে বা বিশেষ দক্ষতা থাকবে, সেই দক্ষতাকে আমরা কি বলবো? অ্যাপটিটিউড বলবো। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আইকনিক স্টেজ অফ দ্য ব্রুনার। ভালো করে ব্রুনারের থিওরি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, নোটসও প্রোভাইড করেছি, প্রত্যেকটা ক্লাসের নোটস তোমাদেরকে দেওয়া হয়েছে। বলছে আইকনিক স্টেজ অফ দ্য ব্রুনার ইজ সিমিলার টু হুইচ স্টেজ অফ দ্য পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট। আমরা প্রত্যেকেই জানি যে ব্রুনারের যে আইকনিক পর্যায়টি রয়েছে পিয়াজের জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ের অনুরূপ। বোঝা গেল? তাহলে ব্রুনারের আইকনিক পর্যায়টি পিয়াজের কোন স্তরের অনুরূপ। অপশানগুলো দেখো, বলছে ফর্মাল অপারেশনাল স্টেজ, অপশান নাম্বার বি সেন্সারি মোটর স্টেজ, অপশান নাম্বার সি কংক্রিট অপারেশনাল স্টেজ, আর অপশান নাম্বার ডি প্রি অপারেশনাল স্টেজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি প্রি অপারেশনাল স্টেজ।
বোঝা গেল? তাহলে ব্রুনার কি কটি স্তরের কথা বলেছেন? ব্রুনার কিন্তু 3টি স্তরের কথা বলেছেন। আর যেটা আইকনিক স্টেজ রয়েছে সেই আইকনিকটা কিন্তু প্রি অপারেশনাল স্টেজ, এটা কিন্তু মাথায় রাখবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ নট রিলেটেড উইথ ট্রেট থিওরি অফ দ্য পার্সোনালিটি। তো তোমাদের কিন্তু আমি পার্সোনালিটি পড়িয়ে দিয়েছি, অর্থাৎ ব্যক্তিত্ব পড়ানো হয়ে গেছে, নোটসও প্রোভাইড করা হয়ে গেছে। বলছে নিচের ব্যক্তির বৈশিষ্ট্যের তথ্যের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের যে বৈশিষ্ট্য রয়েছে, ট্রেট মানে কি? ট্রেট কথার অর্থ হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে ব্যক্তিত্বের বিকাশের বৈশিষ্ট্যের সঙ্গে কোন ব্যক্তি জড়িত নন? অপশন এ বলছে ফ্রয়েড, অপশন বি বলছে এরিকসন আইসেঙ্ক, অপশন নাম্বার সি বলছে ক্যাটেল, আর অপশন নাম্বার ডি হচ্ছে আলপট। তাহলে সঠিক আনসার কী হবে? ফ্রয়েড। ফ্রয়েড কিন্তু জড়িত নন, কারণ ফ্রয়েড হচ্ছে সাইকোসেক্সুয়াল থিওরির প্রবক্তা। আমরা প্রত্যেকে জানি যে ফ্রয়েডকে কী বলা হয়? ফ্রয়েডকে বলা হয় সাইকোসেক্সুয়াল থিওরির প্রবক্তা বলা হয়। তিনি কিন্তু ব্যক্তির বা পার্সোনালিটির যে ট্রেট বা বৈশিষ্ট্য তার কথা কিন্তু তিনি বলেননি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর আনসার করবে। দ্য স্টেজ অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, বাংলায় বলি, বলছে সৃজনশীল সমস্যা সমাধানের পর্যায়ে যেখানে একজন ব্যক্তি অপ্রাসঙ্গিক তথ্য মনোযোগ দেয় না। অর্থাৎ আমরা জানি যে সৃজনশীলতা চ্যাপ্টারটা যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, অর্থাৎ ক্রিয়েটিভ স্টুডেন্ট যখন পড়িয়েছিলাম, সেখানে কিন্তু সৃজনশীলতা যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো তোমাদের বা সেই ধাপগুলো কিন্তু পড়িয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল? প্রিপারেশান, ইনকুবেশন, ইলুমিনেশন আর ট্রান্সলেশন। ইনকুবেশন হচ্ছে এমন একটা পর্যায় যে পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন যে অপ্রাসঙ্গিক জিনিসগুলো সেগুলোর প্রতি তিনি মনোযোগ দেয় না। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। দেখো এই প্রশ্নটা যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তখন কিন্তু করিয়ে দিয়েছিলাম, একদম ভুল হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ সব প্রশ্ন আমি করে দিয়েছি। বলছি দেখো সৃজনশীল সমস্যার সমাধানের পর্যায়ে যেখানে ব্যক্তিরা সমস্যার দিকে মনোযোগ দেয় না তাকে আমরা কি বলবো? ইনকুবেশন। দেখো অনেক দিন আগে কিন্তু ক্লাসটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছিলাম, ক্লাসগুলো যেগুলো হয়েছে সব ক্লাসগুলো কিন্তু রিভিশন করে যাও। দেখো এখানে আমি পরিষ্কারভাবে লিখে দিচ্ছি সৃজনশীলতার বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেস। একটা যে কি প্রিপারেশান আছে, তারপরে সেকেন্ড চলে আসো ইনকুবেশন আছে। বলছে ব্যক্তি খুবই ধীর গতিশীল হয় এবং সে অবচেতন অবস্থায় থাকে, যেখানে ব্যক্তি কোনো রকম অপ্রাসঙ্গিক বা অসফলতার ওপরে মনোযোগ দেয় না। একদম যে পয়েন্টগুলো আমি লিখেছি নোটসে সেই পয়েন্টগুলো থেকে হুবহু কোশ্চিন আসে, তাই প্রত্যেকে কিন্তু পরীক্ষার আগে এগুলো কিন্তু একটু রিভিশন করে যাবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিস পড়ে যাও, কারণ এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। চলো নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন দেখো, বলছে দ্য স্মলেস্ট ইউনিট অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ। তাহলে ভাষার যে কথা বলি, আমরা যে কথা বলি, ভাষার যে ক্ষুদ্রতম এককে কী বলা হয়? সিম্যান্টিক্স, সিনট্যাক্স, ফোনিম আর মরফিম। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ফোনিম। তাহলে ভাষার ক্ষুদ্রতম এককে কী বলা হয়? অপশন নাম্বার সি, ফোনিম বলা হয়। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি থেকে সৃজনশীল চিন্তাভাবনা ভালোভাবে অনুমান করা যায়? তাহলে নিচের কোন প্রশ্নটি সব থেকে সৃজনশীলতার ক্ষেত্রে উপযুক্ত? অপশান এ বলছে আপনি কি এর উত্তর বলতে পারবেন। আমি তোমাকে একটা জিজ্ঞেস করলাম, আপনি কি এর উত্তর বলতে পারবেন? তুমি তার উত্তরে কি বলবে? হ্যাঁ পারবো বা না পারবো না, তাই তো? এর মধ্যে কি সৃজনশীলতা বিকাশ হচ্ছে? হচ্ছে না। অপশান নাম্বার বি বলছে এটি সমাধানের বিভিন্ন উপায় কি বলতে পারবেন? যে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম থেকে বাঁচার কি কি উপায় আছে আপনি কি বলতে পারবেন? তার মানে বোঝো, আমি যখন তাকে জিজ্ঞেস করছি এর প্রবলেম থেকে বাঁচার জন্য এই প্রবলেমের সমাধানের কি বিকল্প পথ আছে, তার মানে কি তুমি তখন ভাবতে শুরু করবে, আর যখন তুমি ভাবতে শুরু করছো তার মানে তোমার সৃজনশীলতার বিকাশ ঘটছে। অপশান নাম্বার সি বলছে কে এর উত্তর দিতে পারবে। ধরো কোনো একটা প্রশ্ন করলাম, তারপরে আমি বললাম যে এর প্রশ্নের উত্তর কে দিতে পারবে? অনেক ছেলে মেয়ে হাত তুলবে, বলবে স্যার আমি পারবো, বা কেউ বললো আমি পারবো না। এই যে উত্তরটা দিচ্ছ এর মাধ্যমে কি সৃজনশীলতা ডেভেলপ হচ্ছে? হচ্ছে না। অপশান নাম্বার ডি, সঠিক উত্তরটি বলুন। তোমাকে আমি কোনো একটা প্রশ্ন করলাম, তারপরে আমি বললাম যে এটার সঠিক উত্তরটি বলুন, এখানেও কিন্তু সৃজনশীলতা ডেভেলপমেন্ট হয় না। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি, এটি সমাধানের বিভিন্ন উপায় বলুন। অর্থাৎ হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্ট ওয়ে টু সলভ ইট। অর্থাৎ কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার সমাধান কি কি উপায়ে করা যায় সেটা আপনি বলুন। অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাইক্রো টিচিং কি? এই প্রশ্নটা তোমাদেরকে করিয়েছিলাম, মনে পড়ছে? মাইক্রো টিচিং যখন পড়িয়েছি, বলছে ইভ্যালুয়েশন অফ টিচিং,
ইফেক্টিভ টিচিং, স্কেল ডাউন টিচিং, আর অপশান নাম্বার ডি বলছে রিয়েল টিচিং। কী হবে বলো? তাহলে মাইক্রো টিচিং কি? মাইক্রো টিচিং হচ্ছে স্কেল ডাউন টিচিং। প্রত্যেকটা নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, ক্লাস প্রোভাইড করা হয়েছে, ওইগুলো পরীক্ষার আগে অবশ্যই রিভিশন করে যাও, দেখবো ওগুলো থেকে প্রশ্ন আসবে। স্কেল ডাউন টিচিং, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলছে সৃজনশীলতার উপাদান সম্পর্কে নিচের কোনটি সঠিক? ভালো করে দেখো তো, একটা চ্যাপ্টার সৃজনশীলতা কতগুলি প্রশ্ন এসেছে দেখেছো? মানে এগুলো কিন্তু ত্রিপুরা মানে মধ্যপ্রদেশের ইউপি টেটের কোশ্চিন, তাই না? এটা উত্তরপ্রদেশের টেটের কোশ্চিন। একটা চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে। তোমরা সৃজনশীলতা চ্যাপ্টারটা ভালো করে পড়বে। বলছে সৃজনশীলতার উপাদান সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশান এ দেখো, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনিটি অ্যান্ড কোলাবোরেশন, মানে সাবলীলতা, নমনীয়তা, মৌলিকতা আর সহযোগিতা। অপশান বি বলছে সাবলীলতা, সম্ভাব্যতা, মৌলিকতা আর বিস্তারিত। অপশান নাম্বার সি ফ্রিকোয়েন্সি, নমনীয়তা, মৌলিকতা, বিস্তার। অপশান নাম্বার ডি সাবলীলতা, নমনীয়তা, মৌলিকতা আর বিস্তৃতি। সঠিক আনসার কী হবে? একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি হবে, সাবলীলতা, নমনীয়তা, মৌলিকতা আর বিস্তৃতি। এই চারটে পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীলতার ক্ষেত্রে। তাহলে সৃজনশীলতার ক্ষেত্রে এই চারটে পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটা সাবলীলতা, নমনীয়তা আর মৌলিকতা আর হচ্ছে বিস্তৃতি। ক্লিয়ার? অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। দেখো ভালো করে দেখো, বলছে সৃজনশীলতার উপাদানগুলো কী কী? সাবলীলতা আছে, লিখে দিয়েছি তোমাদের। তারপরে চলে আসো নমনীয়তা, তারপর দিকে চলে আসো তোমাদের মৌলিকতা, তারপরে চলে আসি কি এলাবোরেশন, মানে সম্প্রসারণতা বা বিস্তারিত। ঠিক আছে, এই চারটে পয়েন্ট কিন্তু পরীক্ষায় আসে, ঘুরে ফিরে প্রশ্নগুলো এখান থেকে হয়, তাই এগুলো কিন্তু ভালো করে পড়ে যাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 4 থেকে 5 বছর বয়সে একজন পুরুষ শিশু তার পিতার তুলনায় তার মায়ের প্রতি আরও গভীর সংযুক্তি গড়ে তোলে। অর্থাৎ 4 থেকে 5 বছর বয়সে একজন পুরুষ, সে তার বলছে পিতার তুলনায় তার মায়ের প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। এটাকে কি বলা হয়? বলছে সুপার ইগো, ইলেকট্রা কমপ্লেক্স, ওডিপাক্স কমপ্লেক্স আর হচ্ছে কি নার্সিজম। কী হবে আনসার? একদম সঠিক আনসার অপশান নাম্বার সি, ওডিপাস কমপ্লেক্স। যখন কোনো ছেলে তার বাবাকে না ভালোবেসে তার মাকে ভালোবাসবে, সেটাকে আমরা কি বলবো? ওডিপাস কমপ্লেক্স। আর যখন কোনো মেয়ে তার মাকে না ভালোবেসে তার বাবার প্রতি ভালোবাসা দেখাবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রা কমপ্লেক্স। এই কথা দুটো কে বলেছেন? তোমরা প্রত্যেকে জানো, ফ্রয়েড বলেছেন। তাহলে সঠিক আনসার অপশান নাম্বার সি। দেখো ফ্রয়েডের থিওরির যে নোটসটা তোমাদেরকে প্রোভাইড করেছি, সেখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি যে ফ্রয়েডের মতে ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে, একে তিনি বলেছেন ইডিপাস কমপ্লেক্স। আর মেয়েরা তার বাবাকে ভালোবাসে, এটাকে কি বলছেন? ইলেকট্রা কমপ্লেক্স। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস আছে, তোমরা একটু পড়ে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে নিচের কোনটি থর্নডাইকের গৌণ সূত্র বা গৌণ নীতি নয়? অপশান এ বলছে সাদৃশ্যের নীতি, অপশান নাম্বার বি বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি, অপশান নাম্বার সি আংশিক কার্যকলাপের নীতি, আর অপশান নাম্বার ডি একাধিক প্রতিক্রিয়ার নীতি। তাহলে সঠিক আনসার কী হবে? একদম সঠিক অপশান নাম্বার বি, ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি। তিনি কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি বলেননি, একটা হচ্ছে সাদৃশ্যের নীতি, আংশিক কার্যকলাপের নীতি, একাধিক প্রতিক্রিয়ার নীতি, সবগুলি বলেছেন, কিন্তু তিনি ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি কিন্তু তিনি বলেননি। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে একজন কার ড্রাইভিং শেখার সময় যদি একজন ব্যক্তি তার স্কুটার চালানোর পূর্বের অভিজ্ঞতা থেকে সাহায্য পান, তাহলে এই উদাহরণটিকে কি বলা হবে? ধরো আমি স্কুটার চালানো জানি, ভালো করে বোঝো, আমি স্কুটার চালানো জানি, আমি কি করলাম? বাইক চালাতে শিখলাম। আজকে আমার স্কুটার আছে, আমার কিন্তু বাইক নেই। আমি আজকে একটা বন্ধুর বাইক পেয়েছি, সেই বাইকটা চালাতে শুরু করলাম। এই যে শিখনের যে সঞ্চালন হচ্ছে, এই শিখনের সঞ্চালনকে আমরা কি বলবো? হরাইজন্টাল ট্রান্সফার, বাইল্যাটারাল ট্রান্সফার, ভার্টিক্যাল ট্রান্সফার আর পজিটিভ ট্রান্সফার। মানে কি বলছো? ইতিবাচক, নেতিবাচক, আনুভূমিক, উলম্ব ট্রান্সফার যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়েছো নিশ্চয়। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি, পজিটিভ ট্রান্সফার। অর্থাৎ কোনো একটা জ্ঞান যখন অন্য একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলছি পজিটিভ ট্রান্সফার বলবো। তো এই যে শিখন সঞ্চালন, এর ওপরে কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করা হয়নি, আমি এই টপিকের ওপরে আজকে তোমাদেরকে নোটসটা প্রোভাইড করে দেবো, পড়ে নেবে একবার, খুবই সহজ আছে। ঠিক আছে, তাহলে পজিটিভ ট্রান্সফার হবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিসএবিলিটি রিলেটেড উইথ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের অক্ষমতাকে কী বলা হয়? ডিসফ্যাসিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, ডিসফ্যাসিয়া।
আর ডিসক্যালকুলিয়া যখন আমি ম্যাথ করতে পারবো না, অঙ্কের কোনো সমাধান করতে পারবো না, যখন আমি সঠিকভাবে পড়তে পারবো না তাকে ডিসলেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া মানে যখন আমি সঠিকভাবে লিখতে পারবো না। আর ডিসফ্যাসিয়া কথার মানে হচ্ছে যখন আমি সঠিকভাবে যোগাযোগ করতে পারবো না। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি গণতান্ত্রিক বা শিশুকেন্দ্রিক পদ্ধতি নয়? অপশন নাম্বার এ প্রজেক্ট মেথড, গ্রুপ ডিসকাশন, লেকচার মেথড আর পার্টিসিপেশন মেথড। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি লেকচার মেথড। লেকচার মেথড কিন্তু বক্তৃতা পদ্ধতি, কিন্তু শিশুকেন্দ্রিক পদ্ধতি নয়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। প্রত্যেকটা মেথড সম্পর্কেও তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা মেথড তোমরা এগুলো পড়ে যেও, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ব্লুমের শিক্ষাগত বা ব্লুমের যে ট্যাক্সোনমি আছে, সে ব্লুমের ট্যাক্সোনমিতে যে অ্যাফেক্টিভ ডোমেন রয়েছে, সেই অ্যাফেক্টিভ ডোমেনের কোনটি পার্ট নয়? অর্থাৎ ব্লুম ট্যাক্সোনমির অ্যাফেক্টিভ ডোমেনের নিচের কোনটি পার্ট নয়? অপশনগুলো দেখো, অর্গানাইজেশন, নলেজ, রিসিভিং আর রেসপন্ডিং। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি নলেজ। বোঝা গেল? তাহলে ব্লুম ট্যাক্সোনমি যে অ্যাফেক্টিভ ডোমেন আছে সেখানে কিন্তু নলেজটা কিন্তু পড়ে না, আর অর্গানাইজেশন, রিসিভিং, রেসপন্ডিং সবগুলোই পড়ে, শুধুমাত্র নলেজটা পড়ে না। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? ভালো করে দেখো, এখানে কী রয়েছে? কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনের মধ্যে কী পড়ছে? নলেজ পড়ছে। আছে কগনিটিভ ডোমেনের মধ্যে কিন্তু নলেজ পড়ছে, আর আমার প্রশ্নে কী ছিল? অ্যাফেক্টিভ ডোমেন। তো তোমরা যদি অ্যাফেক্টিভ ডোমেনের দিকে চলে আসো, তাহলে নিচের দিকে যদি চলে যাও তাহলে দেখতে পাবে যেটা তোমাদেরকে আমি অনেকদিন আগে ক্লাসে বলেছিলাম। দেখো অ্যাফেক্টিভ ডোমেন, ঠিক আছে? অ্যাফেক্টিভ ডোমেনের ক্ষেত্রে কী আছে? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইসিং, ইভ্যালুয়েশন, ক্রিয়েটিং, এগুলো সব রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসবে। দেখো সব কিছু রয়েছে, রিসেপ্টিং মানে রিসিভিং, রেসপন্ডিং, তারপর চলো ভ্যালুইং, অর্গানাইজিং, তারপর ইন্টারনালাইজিং, ক্যারেক্টারাইজিং, এগুলো সবই কিন্তু অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ছে, যেগুলো কিন্তু আমার প্রশ্নে ছিল। ওকে ক্লিয়ার? তাহলে নলেজ কিন্তু এই অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ে না, ওকে? ওটা কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি শিক্ষার স্তর নয়? তাহলে নিচের কোনটি শিক্ষার স্তর নয়? অপশান নাম্বার এ বলছে রিফ্লেক্টিভ লেভেল, অপশান নাম্বার বি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অপশান নাম্বার সি মেমোরি লেভেল, আর অপশান নাম্বার ডি বলছে মোটিভেশন লেভেল। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি মোটিভেশন লেভেল। তাহলে শিক্ষার তিনটে স্তর রয়েছে, একটা কার্যকরী শিক্ষার তিনটে স্তর রয়েছে। একটাকে বলছে রিফ্লেক্টিভ লেভেল, যেটা প্রতিফলন স্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর একটা হচ্ছে কি মেমোরি লেভেল, যেটাকে বলছে শিক্ষণের স্মৃতির স্তর। দেখো আমি পুরো জিনিসটা একদম সুন্দরভাবে লিখেছি। এটা হচ্ছে স্মৃতির স্তর। স্মৃতির স্তরে কী কী আছে তোমরা পিডিএফ দেখে পড়ে নেবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা রয়েছে, আর একটা রয়েছে কি প্রতিফলন লেভেল, রিফ্লেক্টিং লেভেল, আর যেটা রয়েছে আরেকটা রয়েছে কি মেমোরি লেভেল। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি যে এই মোটিভেশন লেভেলটা কিন্তু এর মধ্যে পড়ে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে শিখন সম্পূর্ণ হয় উদ্দীপক ও ড্যাশের মাধ্যমে। কী হবে? অতীত অভিজ্ঞতা, প্রাণী, প্রতিক্রিয়া এবং ব্যবহার। তাহলে শিখন সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে? শিখন সম্পূর্ণ হয় আমরা জানি উদ্দীপক ও প্রতিক্রিয়া, যেটাকে রেসপন্স বলছে। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি প্রগতিশীল তথ্যের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে? অর্থাৎ প্রোগ্রেসিভ থিওরির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। অপশানগুলো দেখো, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, কোশ্চেনিং এবং প্রবলেম সলভিং। কী হবে আনসার? একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি প্রবলেম সলভিং। তাহলে যে সমস্যা সমাধান পদ্ধতি, এটার ওপরও তোমাদের ক্লাস করানো হয়েছে, ক্লাসগুলো প্রত্যেকে করে নাও। আর এমসিকিউ যেগুলো করেছি ওইগুলো থেকেই দেখো প্রশ্ন কমন। তাহলে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান কোন থিওরির ওপরে গড়ে উঠেছে? সেটা হচ্ছে প্রগতিশীল থিওরি। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো, নিচের কোনটি সমস্যা সমাধানে বাধা নয়? অর্থাৎ শিক্ষার্থীদের প্রবলেম সলভিংয়ে কোনটি বাধা সৃষ্টি করে না? অন্তর্দৃষ্টি, নেতিবাচক মানসিক দিক, উদ্বেগ এবং হতাশা। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি মানে কি? নিজের থেকে ভেতর থেকে কোনো কিছু বোঝা, তাহলে সেটাকে হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি কিন্তু কখনোই আমাদের যে প্রবলেম সলভিং সেখানে বাধা সৃষ্টি করে না। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি প্রক্ষোভ? উদ্দীপক, মনোযোগ, আনন্দ, স্মৃতি। কী হবে আনসার? অপশান নাম্বার সি আনন্দ, যেটাকে বলছে কি অ্যামাসমেন্ট। অ্যামাসমেন্ট মানে আনন্দ। অপশান নাম্বার সি উদ্দীপক, মনোযোগ, স্মৃতি এগুলো কিন্তু ইমোশন বা প্রক্ষোভের মধ্যে পড়ে না। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার।
নেক্সট কোশ্চেন দেখো বলছে থর্নডাইকের উদ্দীপনা ও প্রতিক্রিয়া মানে উদ্দীপক ও প্রতিক্রিয়া তথ্যে বা এসআর থিওরি শেখার প্রক্রিয়ায় কোনটি গুরুত্বপূর্ণ নয়? কোনটি গুরুত্বপূর্ণ নয়? অপশান নাম্বার এ অপারেন্ট বিহেভিয়ার, অপশান নাম্বার বি উদ্দীপক, উদ্দেশ্য এবং তাড়না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ অপারেন্ট বিহেভিয়ার। তাহলে অপারেন্ট বিহেভিয়ারের কথা কে বলেছেন? তোমরা প্রত্যেকেই জানো যে স্কিনার বলেছেন। তাহলে বাকি যেগুলো রয়েছে ড্রাইভ, মোটিভ এবং স্টিমুলাস অর্থাৎ উদ্দীপক, উদ্দেশ্য, তাড়না সবই কিন্তু আমাদের থর্নডাইক বলেছেন। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি পরিকল্পিত শিখনের স্তর নয়? যেটাকে আমরা বলি কি যে নিচের কোনটি হচ্ছে কি প্রোগ্রাম লার্নিং। তো প্রোগ্রাম লার্নিং প্রবক্তাকে তোমরা প্রত্যেকে জানো স্কিনার। তাহলে স্কিনারের প্রোগ্রাম লার্নিংয়ের কোনটি স্তর নয়? প্রিন্সিপাল অফ দ্য প্র্যাকটিস, প্রিন্সিপাল অফ দ্য রিইনফোর্সমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ রেসপন্ডিং আর প্রিন্সিপাল অফ স্মল স্টেপ। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ প্রিন্সিপাল অফ প্র্যাকটিস। তাহলে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস কিন্তু এই পরিকল্পিত শিখনের স্তর নয়। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো প্রোগ্রাম লার্নিং সম্পর্কে এখানে লিখে দিয়েছি, পিডিএফটা পড়ে নেবে, ঠিক আছে? তো প্রোগ্রাম লার্নিংয়ের ক্ষেত্রে কী কী নীতি আছে? একটা প্রিন্সিপাল অফ দ্য স্মল স্টেপ প্রথম নীতি, তারপরে আছে কি প্রিন্সিপাল অফ দ্য হচ্ছে কি অ্যাক্টিভ রেসপন্ডিং, তারপরে চলে আসো প্রিন্সিপাল অফ দ্য হচ্ছে কি রিইনফোর্সমেন্ট, তারপরে চলে আসো প্রিন্সিপাল অফ দ্য ইমিডিয়েট ফিডব্যাক, তারপরে চলে আসি আমরা প্রিন্সিপাল অফ লার্নার ভেরিফিকেশান, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন বলছে মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো, আপনি কি করবেন? ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন, শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন। অপশান নাম্বার সি নিজের ক্লাসে তাদেরকে অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন। অপশান নাম্বার ডি এগুলি কোনোটাই করবেন না। তাহলে তুমি কি করবে? তুমি অবশ্যই অপশান নাম্বার সি করবে, যে ওই সমস্ত শিক্ষার্থীকে তুমি তোমার ক্লাসে অ্যাডমিশন করিয়ে নেবে এবং তাদেরকে পড়ানোর জন্য যে যে পদ্ধতিগুলো দরকার তুমি সেগুলো শিখে নেবে। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো বলছে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে যুক্ত? বয়স্ক শিক্ষা, অক্ষমদের জন্য শিক্ষা, প্রতিভাবান শিশুদের জন্য শিক্ষা আর শিক্ষক শিক্ষণ প্রকল্প। তাহলে বিশেষ শিক্ষা কাদের জন্য প্রয়োজন? যে সমস্ত শিক্ষার্থীরা স্বাভাবিক শিশুদের থেকে পিছিয়ে আছে, অর্থাৎ অক্ষম শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা। অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শিক্ষকদের সম্পদশালী বা রিসোর্সফুল হতে হবে, এটার মানে কি? তার যথেষ্ট অর্থ ও সম্পত্তি থাকতে হবে যাতে তাকে টিউশনি করতে না হয়। অপশান নাম্বার বি ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার মনোযোগকে থাকতে হবে যাতে কেউ তার ক্ষতি না করতে পারে। অপশান নাম্বার সি তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন। আর অপশান নাম্বার ডি ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে হবে যাতে তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে বা কর্তৃপক্ষের কাছে কোনো ব্যবস্থা নিতে না পারে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি তাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং ছাত্রদের সমস্যার সমাধান করতে যাতে পারে সেই দিকে দক্ষতা থাকতে হবে। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পিঁয়াজের একটি শিশুর বিকাশের ফর্ম্যাল অপারেশনাল স্টেজ। তাহলে ফর্ম্যাল অপারেশনাল স্টেজের বয়সসীমা কত? জন্ম থেকে 2 বছর। আমরা প্রত্যেকে জানি জন্ম থেকে 2 বছর হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, জন্ম থেকে 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর 11 থেকে 16 হচ্ছে কি ফর্ম্যাল অপারেশনাল স্টেজ। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? স্টেইনার, পিয়াজে, প্যাভলভ, ভাইগটস্কি। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি ভাইগটস্কি। লাস্ট কোশ্চেন প্রত্যেক আনসার করো। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এ থেকে কি বোঝা যায়? তার মুখস্থ করার ক্ষমতা ভালো, তার এখন চিন্তা ও উপস্থাপনের ক্ষমতা ভালো। অপশান নাম্বার সি সে ভাবুক প্রকৃতির। অপশান নাম্বার ডি তার চিন্তা ভাবনায় কল্পনায় আধিক্য আছে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি তার চিন্তা এবং উপস্থাপনের দক্ষতা আছে। যে শিক্ষার্থী ভালো গল্প বলতে পারে তার মানে হচ্ছে সে ভালো চিন্তা করতে পারে এবং সেটি কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। ঠিক আছে, টোটাল 30টা প্রশ্ন উত্তরপ্রদেশ স্টেটে যে 2019 সালে হয়েছিল পরীক্ষাটা সেটার ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম। তাহলে প্রশ্নের লেভেল তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে রেগুলার প্র্যাকটিস করছো বিভিন্ন গ্রুপে বিভিন্ন যে প্র্যাকটিসের সেই প্রশ্নের এই প্রশ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারলে কীরকম প্রশ্ন পরীক্ষা আসে। তো এই লেভেলের প্রশ্নগুলি পরীক্ষা আসবে, একদম ঘাবড়িও না, খুবই সহজ মানের প্রশ্ন থাকবে। আর যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি, যে নোটসগুলো প্রোভাইড করেছি সেগুলো একটু ভালো করে মন দিয়ে রিভিশন করে নাও, দেখবে ওইগুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের কনসেপ্টের ওপরেই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বাইরে আওয়াজ, তার মধ্যে থেকেও ক্লাসটা করলাম, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করেছো, শুনেছো,
অনেক অনেক ধন্যবাদ। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে রাত্রে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।